তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। কবিগুরুর এই পংক্তির মতোই স্মৃতির গভীরে আজও অমলিন হয়ে আছেন তাঁর পরিবারের সদস্যরা, যাঁদের সান্নিধ্যে শান্তিনিকেতনে 4টি বছর কাটিয়েছিলেন শিল্পী হরিপ্রসাদ মেত্তা। তিনি সাক্ষাৎ পেয়েছেন রথীন্দ্রনাথ ঠাকুরের, অনুভব করেছেন প্রতিমা দেবীর স্নেহময় উপস্থিতি, ইন্দিরা দেবী চৌধুরানীর ব্যক্তিত্ব দেখেছেন, মীরা দেবীর শান্ত সৌন্দর্যের সান্নিধ্যে এসেছেন। 4 বছরের সেই সান্নিধ্য ছিল কেবল দেখা সাক্ষাৎ নয়, ছিল এক আন্তরিক সম্পর্কের উষ্ণতা। ঠাকুর পরিবারের কাছে তিনি ছিলেন আপনজনের মতো, আর সেই সম্পর্কের স্মৃতি আজ তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছেন। চলুন শুনে নিই তাঁর কণ্ঠে। কথায় কথায় তোমার শিল্প চর্চা বা শিল্প শেখা, সাহিত্য শেখা শান্তিনিকেতনে সমস্ত কিছুই আমরা জানলাম। তো হ্যাঁ, গান আছে, নাচ আছে, নাটক, সমস্ত কিছুই জানলাম। কিন্তু তা দিয়ে ওই করে তুমি বাড়িতে ফিরে এলে অনেক পরে সেখানকার সমস্ত কিছু নিয়ে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে শুধু তো শান্তিনিকেতনে যে তুমি শিল্প সংস্কৃতিগুলো হলো, কিন্তু তাছাড়াও শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথের আপনজন ছিল, রবীন্দ্রনাথের ছিল, তাদের সম্পর্কে যদি তুমি কিছু বলো, আমরা সবাই শুনতে আগ্রহী। দারুণ। আমার আমি তো সত্যি কিছু মনে করো না, আমি শোনাতে চাই যাদের কাছে কাছে কি পেয়েছি, যেসব মানুষদের পেয়েছি সবাই তো তাদেরকে অন্যভাবে দেখে, সবাই নাম করা লোক অন্যরকম, শ্রদ্ধেয় লোক সবাই তাদের ছবি দেখেছে, ফটো শুনেছে, তাদের কথা শুনেছে, তাদেরকে কেউ দেখেনি। সেই মানুষগুলোকে আমি কাছে পেয়েছি, তো এটা দারুণ বলেছে, আমারও খুব ভালো লাগবে মানুষদের। তো গুরুদেবের কথা তো বলেছি, এবং প্রথমে তার ছেলের কথা, একান্ত আপনজন যারা রক্তের সম্পর্ক, সেই কথাগুলো বলি। তারপর কোন কোন মানুষ তাকে ঘিরে থাকতো, কে তাদের আপন, এবং তারা কী করে আমার আপন হলো, আমি খুব সংক্ষেপে যেমন হোক জিজ্ঞেস করলে আমার খুব ভালো লাগছে বলতে। প্রথমেই কথা বলবো, আমি নিশ্চয়ই গুরুদেবের সন্তান, বড় সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর। আমরা রথী দাদা বলতাম। যখন আমরা যাই ওখানেতে শান্তিনিকেতনে, তখন উনি প্রথম চ্যান্সেলর, চ্যান্সেলর নয়, ভাইস চ্যান্সেলর প্রথম রবীন্দ্রনাথের ছেলে। তো অবাক ব্যাপার, এমনই ওনার স্বভাবটা সম্পূর্ণ, যেমন ওনার ছত্রছায়া ছিলেন বলে যত বিশ্বব্যাপী গুরুদেবের নাম বিশ্বকবি বলে, রথী ঠাকুরের সেই ছায়াতে এমন আড়াল হয়ে গেছেন, তিনি অতটা মানুষের সঙ্গে পরিচিত না। অনেকেই চেনেন না যে কত বড় তিনি মানুষ ছিলেন। সমস্ত বিদেশে ব্যারিস্টারি শিখতে গিয়েছিলেন, তারপরে এসে তেমনভাবে এই শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গেও জড়িয়েছিলেন, কিন্তু সে অল্প দু একটি বই লিখেছেন। বাকিটা ওনার কাজ ছিল, উনি হাতে কলমে, শান্তিনিকেতনের গোটা ভারটা ছিল গুরুদেবের হাতে, অন্তরালে সমস্ত কাজই তিনি করে গেছেন। হ্যাঁ, অন্তরাল কাজ করেছেন। এবং শান্তিনিকেতনটা শুধু পড়াশোনা শিল্প সাহিত্যের জন্য, আর প্র্যাকটিক্যালি যেটা চাষবাস, পোলট্রি করা, পশুপালন করা, চাষ করা, যা কিছু যে সেগুলো শ্রীনিকেতন হয়। দুটি রবীন্দ্রনাথের সৃষ্টি, এখানে পড়াশোনা এডুকেশনটা, আর ওখানে হাতের কাজটা, কর্মশিক্ষা বা জীবন, সেই দায়িত্বটা রথীন ঠাকুর নিয়েছিলেন। এবং উনি এমনই খেয়ালি মানুষ আর কি, নানা রকম, খুব গুণী লোক কিন্তু খুব চাপা, এবং ব্যক্তিগতভাবে উনি একটু এলোমেলো মানুষ ছিলেন। হয়তো কিছুদিন কাজ করতেন,
কোনো সময় সেটাতে বেশি জড়িয়ে থাকতে পারতেন না। ওই দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব কী করতে হবে তা জানতেন না। যখনই আসতেন তখন কোনো উৎসব অনুষ্ঠান কিছু বলতে হলোই সেই উৎসবটাকে কেন্দ্র করে গুরুদেব যা বলেছেন সেই কথাটা উনি বলতেন যে অনুষ্ঠানে বাবা এটা বলেছিল, নিজে কোনো সময় কোনো কথা কিছু বলতেন না। আর ওই তখন তো প্রথম ভাইস চ্যান্সেলার, সেই অবস্থায় কাজ করতেন বলে সবাই দেখতে অযোগ্য বলে মনে করলো, বলতে অভিমানে উনি কখনোই ব্যাস নৈনিতাল চলে গেলেন, নানারকম একটু এলোমেলোভাবে ঘুরে ঘুরে বেড়াতেন। ওনার চারিত্রিক কিছু এরকম গোলমেলে ব্যাপার ছিল। যাই হোক, তোমার সঙ্গে সরাসরি পরিচয় ছিল? হ্যাঁ নিশ্চয়ই, সে কথা একটু বলো। হ্যাঁ পরিচয় ছিল, মানে আমি যেতাম তো একদম ঘরের ছেলের মতো যেত? হ্যাঁ, ঘরের ছেলের মতো যেতাম তো। ওনার যেতাম, যে পেতাম কি যেন ওনার যে স্ত্রী প্রতিমাদি তাকে আমরা বৌঠান বলতাম, এবং তার সঙ্গে ওনার সম্পর্কটা ভালো থাকে না, সেটা অন্য ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার যেমন হয়। সেই কারণেতে উনি শান্তিনিকেতনের মানুষ ওনাকে তেমনভাবে গভীরভাবে শ্রদ্ধা করতে পারত না। এবং ওই যে সারা জীবন গুরুদেবের পাশে যখন গুরুদেব ছিলেন, জীবিত ছিলেন, ওই প্রতিমাদি বৌঠানি গুরুদেবকে সেবা করেছে গোটা। উনি বাবাকেও দেখতেন না, কিছুই না, ওই কিছু করতে হলে দিয়ে কেটে তা দিয়ে ঘুরে ঘুরে পড়তেন। সেই জন্য যখন ওনাদের দায়িত্ব এলো সবাই দেখলো উনি এভাবে গ্রহণ করছেন না, তার আদর্শকে নিয়ে বা চালানো, তখন সেটা নেক্সট আমার যে ভাইস চ্যান্সেলার, আমার উনি সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, যতদিন 5 বছর ছিলাম 5 বছরে প্রতি বছর একজন করে ভাইস চ্যান্সেলার চেঞ্জ হয়েছে। প্রথমে ছিলেন রসীন ঠাকুর, তারপরে ইন্দিরা দেবী চৌধুরী, আমাদের বুবুদি, তাকে আমরা বেবিদি বুবুদি ডাকলাম, বিবিদি বলতাম। ও ইন্দিরা দেবী চৌধুরী, রবীন্দ্রনাথের ভাইজি, এবং ওনাকে দারুণ রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আপনজন ভাইজি হলো খানিকটা প্রিয়জনের মতন। রবীন্দ্রনাথের মেজো দাদার মেয়ে? হ্যাঁ, ও ভাইজি এবং ইন্দিরা দেবী চৌধুরী, এবং ওকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ যে কত মানে মনের কথা জানিয়ে চিঠি, ওই উনি দ্বিতীয় আমার ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপর অনেকে এসেছেন, প্রবোধ বাগচি এসেছেন, ধীরে ধীরে রাস্তে এসেছেন সত্যেন বসু সায়েন্টিস্ট, উনি শেষ আমার 5 বছর শেষ সায়েন্টিস্ট ছিলেন, সে কথা পরে আসছি। এবার ওই যে রবীন্দ্রনাথের বাড়িতে যেতাম, ব্যক্তিগতভাবে কোনো ছেলেই যেত না, কিন্তু আমাকে রথীনদা একবারে ছোটো ভাইয়ের মতো মনে করত। এবার ওই তো ঘনিষ্ঠাগের ছেলে মেয়েদের কথাই বলি, রথীনদার সঙ্গে সম্পর্ক ছিল। আর তারপরে প্রতিমাদি বৌঠান আমাদের, ওখানেও যেতাম, ওনার কাছে বসতাম, উনি সব ঘুরে ঘুরে ঘর দেখাতেন, রবীন্দ্রনাথ কোথায় বসতো, যে ঘরটা গুরুদেব থাকতেন সেটাকে আমরা উত্তরায়ণ বলা হতো, সবাই এখনো আছে, উদয়ন, উত্তরায়ণ। তারপর ওনার তো খেয়াল আরও অনেক বাড়ি ছিল পাশাপাশি, উদিচি, পুনশ্চ, শ্যামলী, প্রচুর বাড়ি, মানে অদ্ভুত, এক জায়গায় থাকতে পারছে না, সেগুলো সব বৌঠান ঘুরে ঘুরে আমাকে দেখাতেন, একবারে ঘরের মতো। কোনো সুযোগ আমার, কত ধন্য আমি হয়ে গেছি, কোনো আলাদা ছেলে, কত ছেলে তো ভর্তি হয়েছে, কেন যাই না আমি ওরকম বেহারা বলি, সব জায়গায় ঢুকে পড়তাম, যেতেও বলি বোধহয় ওই দেখতেন একটা মায়া পড়েছে প্রথম থেকে, সেটা ক্ষমতা নন্দলালেরই, নন্দলাল পরিচিত করিয়ে দিয়েছি, একটা ছেলে আমরা পেয়েছি, ব্যতিক্রম একটা ছেলে, শুধু আসবে শিখবে চলে যাবে তা নয়, এই আকুল হয় শান্তিকেন্দ্রকে ভালোবাসে, সবার সঙ্গে মিশতে চায়, সেই সুযোগটা সবাই জেনে ঘেরা আমার ব্যাপারটা। সেই জন্য যেমন ওখানে যেতাম, আর ওর পাশে রবীন্দ্রনাথের যে বাগানটা ছিল উত্তরের পিছন দিকে, সেটার নাম ছিল মালঞ্চ। সেইখানেতে মীরাদি, তখন তো অন্য 2 মেয়ে মারা গেছে, মীরাদি মাত্র বেঁচেছে, মানে রবীন্দ্রনাথের ছোট মেয়ে, তখন ওই আমাদের 2জন মেয়ে যারা তার আগে মারা গেছে, 2জন মেয়ে মারা গিয়েছিলেন, রবীন্দ্রনাথ ছোটো ছিল, মারা গিয়েছিলেন। আর তখন একমাত্র রথিদা আর ওই মীরাদি উনি বেঁচেছিলেন আর কি। তো মীরাদি খুব, ওখানে যেতাম, এবং সেই যাওয়াটা দুপুরে যেতাম, যখন ক্লাস ওভারে ওই খাবার ঘন্টা খেয়ে দিয়ে আসতাম না, দুপুরে যেতাম, যে ওই মালঞ্চের পাঁচিরটা ডিঙিয়ে যে পেয়ারা গাছে, ওনার পেয়ারা গাছ ছিল, উঠে আমি লুকিয়ে পেয়ারা খেতাম। তারপর দেখি যে উনি ছুটে আসতেন, যে হরিপুর আমার খোঁকা, সঞ্চনা ডাকনাম, আমার খোঁকা ছিল অনেকে, যে ওই চুরি করে খেতে হবে কেন, তুমি নিচে এসো না, কি খাবে বলো, তোমাকে দেবো। তো এত ঘনিষ্ঠ, বলছে অন্য কিছু না, ওদের কাছে তো অন্য কিছু শিখিনি, ছবি আঁকা নয়, কিন্তু সম্পর্কটা বলছে এত ছিল, আমাকে নিজের মানে ভাইয়ের মতন ওরা একদম আপন করে নিয়েছে, আপন করে
ভালোবাসতো। সেরকম তো আপনজন তো রবীন্দ্রনাথ অনেক আছে, যেমন আমাকে ওরা করেছে, তেমন রবীন্দ্রনাথের আপনজন আরও ছিল, এই শান্তিনিকেতনে ছিল। যেমন মৈত্রী দেবী ছিলেন, রানু মুখার্জি, লেডি রানু মুখার্জি, বিশাল ব্যাপার। ওই আমাদের এখন ফাইন আর্ট একাডেমির যিনি প্রতিষ্ঠাতা, ওই লেডি রানু মুখার্জি। রবীন্দ্রনাথের তো অনেক ছদ্মনামে রবীন্দ্রনাথ লিখেছেন, 8-10টা ছদ্মনাম রবীন্দ্রনাথের ছিল। তার মধ্যে উনি ভানুসিংহ পদাবলী যখন লিখেছিলেন, সে ভানুসিংহ হচ্ছে ওনার ছদ্মনাম। সেই জন্যই ওই রানুকে উনি রানু মুখার্জি, তো ওকেও তো আমি লিখেছি। উনি বৃদ্ধবয়সে আমরা যখন শান্তিনিকেতনে আমি পড়াশোনা করি, তখন উনি মাঝে মাঝে আসতেন, এসে কিঙ্করদের ওই মডেল দেখতেন, অমুক দেখতেন, আমি সঙ্গে সঙ্গে ঘুরতাম, দেখতাম। তো ওদের সঙ্গে তো তেমন কিছু পাইনি, ওই মানুষগুলোকে কাছে আমি দেখেছি। রবীন্দ্রনাথের যারা প্রিয়জন ঘুরে ঘুরে বেড়াতো, আমি তাদের দেখেছি আর কি। রবীন্দ্রনাথের আত্মীয় স্বজনে ওই গেল। এবার তার মধ্যে তো অনেকেই আছেন। আর আরেকটা ফ্যামিলির কথা বলছি, সেটা তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে ক্ষিতিমোহন সেনের ফ্যামিলি। তো যিনি শান্তিনিকেতনে ক্ষিতির দাদু বলে ক্ষিতি দাদু বলতাম। অনেক দিনের মধ্যে আগেও কোনো সময় তোমাদের বলেছি যে শান্তিনিকেতনের সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে দাদা দিদি বলতাম। ব্যতিক্রম হচ্ছে রবীন্দ্রনাথকে সবাই গুরুদেব বলতে হবে, আর নন্দলাল বসুকে মাস্টারমশাই বলতে হবে। বৌঠানকে ইন্দিরা দেবীকে বৌঠান বলতে হবে। ইন্দিরা দেবীকে না, প্রতিমা দেবী হচ্ছে বৌঠান বলতে হবে। আর যিনি রবীন্দ্রনাথের যাকে ভালোবাসতেন, বৌদির মতো শ্রদ্ধা করতেন, তাহলে সে হচ্ছে নতুন বৌঠান, যাকে নিয়ে অনেক আছে, সম্পর্ক আছে রবীন্দ্রনাথের নানারকম লোক। তেমনি ভাবে ক্ষিতি দাদু এসেছে। হ্যাঁ, তো ক্ষিতি দাদু তাই আপনজন। তো ওই ফ্যামিলিটা সকলেই রবীন্দ্রনাথে পরিচিত। ক্ষিতি দাদু যেমন ছিলেন, তার যে নাতি আমাদের অমর্ত্য সেন, সে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কথা প্রাসঙ্গিক এসে যাচ্ছে। অমর্ত্য সেনের হচ্ছে আমার বন্ধু। এখানেও যখন উনি নোবেল প্রাইজ পেলেন, আমার আরম্ভকে স্থানীয়তেও অনেকে বলে, আমি ক্লাসমেট বলেছিল, লোক হয়ে গেল যে আমার ক্লাসমেট নয়, মানে আমি কলামনে হয়তো আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হচ্ছে, ওনার তখন কলেজে সেকেন্ড ইয়ার থার্ড হয়েছে, একই বয়স। অমর্ত্য সেনের বয়স, আমার বয়স, এবং তখন আমাদের প্রসঙ্গ এসে যাচ্ছে ওই আমাদের নবনী দাস তো মারা গেছেন, পূর্ণদাস বাবুল, আমাদের সব এক বয়স। অমর্ত্য সেনের যা বয়স, পূর্ণদাস বাবুলের বয়স, আমার বয়স। পূর্ণদাস বাবুল বিকেলে আসতো, আমি আমরা টিফিন খাওয়াতাম, করে একসঙ্গে আমরা সব ঘুরতাম। এবং অনেকবারই আমি অনেকেই জানে ওই কালুর দোকানে আমরা যেতাম। ওই অমর্ত্য সেন একজন সাইকেল নিয়ে গেছি, এবং সাইকেল হচ্ছে ওই কিংকর্তব্য যে অ্যাসিস্ট্যান্ট আমাদের বাগাল বলে, যে সান্তালটা অ্যাসিস্ট্যান্ট করতো, ওর সাইকেলটা পেতাম, ওইটা নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে আমরা যেতাম। তো সেগুলো তো গল্পের মতন। এবং এগুলো কেন বলছি, যে ওই মানুষদের সঙ্গ পেয়েছিলাম, আর কিছু তো নয়। তখন তো এত জ্ঞানী গুণী আমরা কেউ হয়নি, তো ছেলে মানুষের ছিল তো, কিন্তু কত অন্তরের সঙ্গে এই মানুষগুলোকে কাছে পেয়েছিলাম। কিন্তু তাদেরকে শ্রদ্ধা করেছিলাম। অমর্ত্য সেন তো আমরা ভালোবাসা বন্ধুর মতন। তো আমরা তিনজনে এক বয়স ছিলাম। আজকের পর্ব কেমন লাগলো জানান, পাশে থাকুন, আরও দেখুন।